আপনাকে বলেছি না আসবেন না আমার কাছে, তবুও কিসের অধিকারে আসেন? আব্বু চলো। এনার একটা কথাও শুনবো না আমি। উজান মোয়ের কোনো বারণ, কোনো নিষেধ তো অক্কাই করলো না। সে আরও এক ধাপ এগিয়ে গিয়ে মোয়ের সাথে ঘনিষ্ঠতা কয়েক গুণ বাড়িয়ে দিল। তার দুই হাত দিয়ে মোয়ের কাঁধ চেপে ধরে চোখের দিকে তাকিয়ে অত্যন্ত কাতর স্বরে প্রশ্ন ছিল, পিচ্ছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। এমন পাগলামি করো না। আমি তোমায় ছাড়া কিভাবে থাকবো বলো তো? চলে যেও না প্লিজ। তোমার যা চাই, তুমি যা আবদার করবে সব এনে দেবো। এই উজান চৌধুরী, তবু আজ এভাবে চলে যেও না প্লিজ। উজানের এই আকুল মিনতি একটি কথাও কান দিয়ে শুনল না। তার মনের ভেতরে জমে থাকা অভিমানের পাহাড় আজ তাকে বড্ড অন্ধ করে তুলেছে। সে জেনে শুনে দরজার দিকে পা বাড়াতেই উজান এক বিশাল দেওয়ালার ঢাল হয়ে তার সামনে এসে দাঁড়িয়ে গেল। ও পাশ দিয়ে যাওয়ার অনেক চেষ্টা করলো, কিন্তু যখন দেখলো সব চেষ্টা বৃথা যাচ্ছে, তখন সে নিজের জেদ ধরে রাখতে এক অভাবনীয় কাণ্ড করলো। নিজের গায়ে বেনারসি শাড়ির আঁচলটা কোমরে শক্ত করে গুঁজে নিয়ে সে নিজের সর্বশক্তি দিয়ে উজানকে এক ধাক্কা দিল। কিন্তু উজান মোয়ের সেই পুতুলের মতো ধাক্কায় এক চুল পরিমাণও নিজের জায়গায় থেকে সরল না। উল্টো সে মোয়ের দুই হাত নিজের শক্ত করে আঁকড়ে ধরে রাখলো। ঠিক তখনই মোয়ের বাবা দীর্ঘ পা ফেলে তাদের সামনে এসে দাঁড়ালো। নিজের শ্বশুরমশাইকে সামনে দেখেই উজান চট করে মোয়ের হাত ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে একগাল হেসে বিনয়ের সাথে সালাম ঠুকলো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। মোয়ের বাবা জামাতার এই আক্রমিত রূপ দেখে মনে মনে বেশ চমকালেন। ছেলেটি ঝড়ের গতিতে ঘরে এলো কখন, ভাঙচুর করলো কখন, আর এখন এমন সাধু সেজে সালাম দিচ্ছে? তিনি নিজের গম্ভীর্য বজায় রেখে সোজাসাপটা বলতে লাগলো, উজান বাবা, আমি একজন অত্যন্ত স্পষ্টবাদী মানুষ। আমি সত্যি আগে জানতাম না যে তুমি আমার এই মেয়েটাকে সম্পূর্ণ অনিচ্ছে আর পরিস্থিতির চাপে করে বিয়ে করেছো। মনে রেখো বাবা, আমার মেয়ে আমার মাথার বোঝা নয়, ও আমার মাথার মুকুট। আর আমি বেঁচে থাকতে কখনোই আমার মুকুটের সম্মানহানি হতে দেব না। আমার মেয়েটাকে তোমার মনে নাই বা ধরতে পারে, কিন্তু ভালোবাসাহীন এক ছাদের নিচে অবহেলায় যে ওকে তোমার কাছে ফেলে রাখবো, আমি তেমন বাবা নই। আমার মেয়ের ভবিষ্যতে এখনও সামনে পড়ে রয়েছে, তাই এখন আমি নিজের অধিকারে আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছি। আমি চাই না আমার মেয়েটার জীবনও তোমার এই অবহেলা আর উদাসীনতার জন্য অকালে শেষ হয়ে যাক। ভালো থেকো তুমি। শ্বশুরমশাইয়ের মুখের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা শুনে উজান বড় বড় চোখ করে তাকিয়ে রইল। সে মোয়ের দিকে তার চোখে দৃষ্টিপাত করে খুব ভালো করে বুঝতে পারছে আজ মুখ যেভাবে বুক চলে যাবে, কিন্তু এই অবাধ্য তেরামুখ পিচ্ছি মৌ ছাড়া সে নিজে কিভাবে বাঁচবে তা তো তার নিজেও জানা নেই। মেয়েটাকে কিভাবে মানাবে? এই অবাধ্য মেয়েটা কেন যে তার মনের ভেতরে লুকোনো কথাগুলো একটু বুঝতে চায় না, তা ভেবেই কুলকিনারা পাচ্ছে না উজান। মোয়ের বাবা আর কোনো কথা না বাড়িয়ে মোয়ের ডান হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে আঁকড়ে ধরল এবং দরজার দিকে হাঁটতে লাগলো। মৌ বাবার সাথে যেতে যেতে শেষবারের মতো একা অসহায় চোখ মেলে তাকালো উজানের দিকে। তার চোখে সেই শেষ চাহনি এক বিন্দু আশা লুকিয়েছিল। এই শেষ মুহূর্তে হলেও লোকটা হয়তো নিজের সমস্ত পুরুষালী অহংকার আর গম্ভীর্য বিসর্জন দিয়ে সবার সামনে চেঁচিয়ে বলবে, তোমাকে ভালোবাসি পিচ্ছি। কিন্তু উজান চৌধুরীকে সে যতটুকু চেনে, তাতে এই অসম্ভব কথাটা ওনার মুখ থেকে বের হওয়া আরও আকাশ কুসুম ফেরানো একই কথা। বাবার হাতে এই মুখ যখন সদর দরজার দিকে ৩-৪ কদম এগিয়ে গেল, ঠিক তখনই ঘরের সবাইকে স্তব্ধ করে আচমকাই উজান এক লাফে গিয়ে মোয়ের পেছন থেকে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে টেনে নিল এবং গলা চেঁচিয়ে কেঁদে উঠল, ও শ্বশুর আব্বা গো, আমার বিড়ালের বাচ্চার মতো বউটাকে নিয়ে যাইয়েন না গো। আল্লাহ, আমি বউ ছাড়া কীভাবে থাকবো? আম্মু, তোমার ছেলে কেমন জানি লাগছে বউ। এই বলে সে সবার সামনে মোয়ের গালে এক শব্দ করে চুমু বসিয়ে দিল। উজানের এমন নাজিহা বিহীন কাণ্ডখানা দেখে ড্রয়িং রুমে উপস্থিত প্রত্যেকেই একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। একজন রাশভারী প্রফেসর সাহেবের মুখ থেকে এমন বিড়ালের বাচ্চার মতো বউ ডাক আর বাবাদের মতো কান্না শুনে মৌ চৌধুরী নিজের আঁচলে মুখ লুকিয়ে মিনমিন করে হাসতে লাগলো। ওদিকে ইফাত এতক্ষণ মেহেরে গা ঘেঁষে দাঁড়িয়ে তাদের এই রোম্যান্টিক কাণ্ড কারখানা দেখছিল। সে সুযোগ বুঝে মেহেরের কাছে
কাছে এনে মুখ হালকা ফিসফিসিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বলল, ভালোবাসি ফুলকণকা। ইফাতের এই অসময়ে দুষ্টুমি মেয়ের মনের ভেতরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করলেও গুরুজনদের সামনে সে ভীষণ লজ্জা পেয়ে ইফাতকে নিজের কনুই দিয়ে একটা হালকা গুঁতা মারল। বাড়ির বাকি সকলে হয়তো উজান আর মৌয়ের এই ঝগড়া দেখছিল, কিন্তু উজানের এই নতুন রূপটি সবার কাছে বড্ড অদ্ভুত ও নতুন লাগছিল। এরই মাঝে মৌ উজানের এই শক্ত বাহুডর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য ছটফট করে মরিয়া উঠল। মৌয়ের এই অবাধ্য উজান বড্ড বিরক্ত হলো। সে মৌয়ের কোমর আরও শক্ত করে জড়িয়ে ধরে ধমকে শুরু বলে, এই পিচ্ছি, এমন কেঁচোর মতো মোচড়ামুচড়ি করছো কেন? হ্যাঁ, শান্ত হও, দাঁড়াও। তুমি কি মনে করেছো তুমি চলে যেতে চাইলেই আমি তোমাকে ডানা মেলে উড়ে চলে যেতে দেবো? উজান চৌধুরী নিজের বউ ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। জাস্ট মাথায় ঢুকিয়ে নাও, তোমাকে লাগবে তার। এরপর উজান নিজের চোখে সানগ্লাস ঠিক করে মৌয়ের বাবার দিকে তাকিয়ে ধীরে ধীরে অদ্ভুত সুরে বলে উঠল, ডিয়ার শ্বশুর আব্বা, আপনি মানুষটা কিন্তু বিন্দুমাত্র ভালো নন। মেয়ের বাড়ি বেড়াতে এসেছেন, খুব ভালো কথা। বসবেন, চা নাস্তা খাবেন, ঘুরে বেড়াবেন, নিজের বেয়ানদের সাথে বসে দুঃখ সুখ গল্প করবেন, তারপর শান্তিতে নিজের বাড়ি চলে যাবেন। কিন্তু না, তিনি এসেছেন আমার বুক থেকে আমার এই বিড়ালের বাচ্চার মতো মিষ্টি বউটাকে টেনে হিঁচড়ে আলাদা করতে। আস্তে একটা মির্জাফর আপনি। দেব না আমি আমার বউ, আপনি চলে যান। যেতে বলে আমি ছেড়ে দেব নাকি? আমার জন্য নাকি আমার বউয়ের জীবন নষ্ট হয়েছে? সিরিয়াসলি, আজ ভালো করে শুনে রাখুন ড্যাড আর শ্বশুর আব্বা, আমার এর জন্যই আমার এই বইয়ের কোল আলো করে চৌধুরী বংশের প্রদীপ উজ্জ্বল হবে। আপনি এবার একই নিজের বাড়ি চলে যান, আমার বউ কোথাও যাবে না, ব্যাস। আর আরিফুল চৌধুরী এবার আর চুপ থাকতে পারলেন না। তিনি রাগে গটগট করে উজানের সামনে এগিয়ে গেলেন। এক ঝটকায় মৌকে উজানের বুক থেকে টেনে সরিয়ে নিয়ে পেছনে নিয়ে বেশ কর্কশ কণ্ঠে ছেলেকে ধমকে উঠলেন, উজান, অনেক ফাজলামো হয়েছে, এবার এই ফালতু ইয়ার্নিং বন্ধ করো। মামুনি, তুমি চলে আমার সাথে। কিন্তু উজানের দমবার পাত্র নয়। সে চোখের পলকে বিক্ষিপ্ত খাটিয়ে আবারও মৌকে নিজের চওড়া বুকের মাঝে টেনে নিল। এবার তাদের দুজনের মাঝে দূরত্ব বিন্দুমাত্র অবশিষ্ট রইল না। মৌয়ের লাল বেনারসির আঁচল উজানের সাদা শার্টের বোতামে আঁকড়ে গেল। মৌ শুধু ফ্যালফ্যাল করে উজানের এই অনুভূতি কাণ্ড কারখানা দেখছিল। সবার সামনে উজানের এমন বেহালা সে আর শব্দ করতে পারছিল না। মৌ এবার বুক কাঁপানো এক চিৎকার দিয়ে উজানের দিকে তাকিয়ে কেঁদে উঠল, ছাড়ো না ভাই, নির্লজ্জ পুরুষ। থাকবো না আমি আপনার মতো এক নিষ্ঠুর মানুষের সাথে, করবো না আমি আপনার এই সাইপাস সংসার। মুখে যখন কোনোদিনও নিজের বউ বলে সম্মান দিতে পারে না, তাহলে আমি কিসের লোভে কেন এই বাড়িতে পড়ে থাকবো? থাকবো না আমি একটু। আপনি তো ভালোই বাসেন না আমায়, তাহলে আজ কিসের অধিকার এইভাবে পট আটকে দাঁড়িয়েছে? না আব্বু, চলো তুমি, ওনাকে না ইগনোর নিয়ে একলা থাকতে দাও। যাকে ভালোবাসে তাকে নিয়ে থাকুক। মৌ এবার নিজের জমানো সবটুকু শক্তি দিয়ে এক সজোরে ধাক্কা মেরে উজানের বুক ছেড়ে নিজেকে সরিয়ে নিল। তার দু চোখে বেয়ে তখন নোনা জল অস্ত্রধারণ আবাদে গড়িয়ে পড়েছে। এতক্ষণ তার মনে খানিকটা শেষ আশা ছিল, হয়তো মানুষটা তাকে সত্যি নিজের করে চায়। তবে এখন সে স্পষ্ট বুঝতে পারছে এই মানুষটা তাকে কেবল একটা দায়িত্বর খাতিরে আটকে রাখতে চায়, মন থেকে কোনোদিনও চায়নি। তাই ওনার জীবনে জোর করে মায়া বাড়িয়ে থাকার আর কোনো মানেই হয় না। মৌ নিজের ব্যাগটা টেনে নিয়ে দরজার দিকে এক পা বাড়াতে চাইল। ঠিক তখনই এক বুক ফাটানো আকুলতা বর্জকণ্ঠী শব্দের মতো তার কানে এসে বাজলো, পিচ্ছি প্লিজ, আমায় এভাবে একা ফেলে চলে যেও না। মৌয়ের পা দুটোর সঙ্গে সঙ্গে থমকে গেল, ঠিক যেন মেয়েদের সাথে লেপটে গেল। তার অবাধ্য পা দুটো আর এক কদমও সামনে এগাতে চাইল না। মনে এক কোণ থেকে এক গোপন মায়া ফিসফিস করে বলে উঠল, ভালোবাসা ছাড়াও তো কত সম্পর্ক টিকে থাকে, তবে তুই কেন কোণ থেকে যাচ্ছিস না? কিন্তু পরক্ষণে তার তীব্র আত্মসম্মানবোধ তার মস্তিষ্ক তাকে তীব্রভাবে বাধা দিয়ে বলল, যেখানে কোনো ভালোবাসাই নেই সেখানে জোর করে ঘর বাঁধা একদম অসম্ভব। মৌ অস্ত্রসজল চোখে আলতো করে পেছনে ফিরে তাকালো। সে দেখলো উজানে একরাশ অসহায়ত্ব দৃষ্টি নিয়ে তার দিকে চেয়ে আছে। সে চাহনি দেখে মৌয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। উজান চৌধুরী এতটা অসহায় অবস্থায় সে নিজের জীবনে কখনোই দেখেনি। কিন্তু একটা নামহীন উপেক্ষা সম্পর্ক তো সে আর জীবনে সারা জীবন বন্দি থাকতে পারে না। তাছাড়া উজান তো মনে মনে অন্য কাউকে ভালোবাসে, তাহলে আজ তাকে কেন এত মায়া দেখিয়ে থেকে যেতে বলেছে? উজান বরং তার সেই কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটিকে নিয়েই নতুন করে সুখে ঘর বাঁধুক। মৌ নিজের চোখে নোনা জলটুকু হাত দিয়ে মুছে ঠোঁটের কোনো এক চিলেতে বিষণ্ণ মুচকি হাসি ফুটিয়ে তুলল। এমন করে অবুঝের মতো বলছো কেন প্রফেসর সাহেব? আমি আপনার জীবন থেকে চিরতরে চলে যাচ্ছি, এতে তো আজ আপনার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা। আপনার পথের কাটা তো দূর হলো। আপনি এখন কেন বাধা ছাড়াই আপনার সেই পুরনো ভালোবাসাকে নিজের করে পাবেন, তাকে নিয়ে মনের মতো করে সংসার সাজাতে পারবেন। তাহলে আজ আমার জন্য কিসের এত আকুতি, কিসের এত লোক দেখানো নাটক? আমি কখনোই আপনার জীবনে বোঝা হয়ে থাকতে চাইনি, আর না চেয়েছি আপনাকে কোনো কষ্ট দিতে। আমি জানি এই কয়দিনে আপনাকে বড্ড বেশি জ্বালাতন করেছি, তার জন্য আমি সত্যি সরি। কথা দিচ্ছি আর কখনো কোনো দিন আপনাকে বিরক্ত করতে এই চৌধুরী বাড়িতে আসবো না। অনেক ভালো থাকবেন আপনি। মৌ নিজের মুখের কথা শেষ করে উল্টো ঘুরে সদর দরজার দিকে
চূড়ান্ত পা বাড়ালো। সেই মাত্রই এক কদম এগিয়ে ঠিক তখনই ঘরে সবাইকে স্তম্ভিত করে বিদ্যুৎ গতিতে উজান ছুটে গেল সরাসরি মৌয়ের সামনে হাঁটু গেঁজে বসে পড়লো। আচমকা এই কাণ্ড নিয়ে অজান্তে মৌয়ের লাল শাড়ি পায়ের পাতলা উজানের সুগঠিত হাঁটু গিয়ে ঠেকলো। উজান মৌয়ের দিকে পরম আবেশের মাথা নিচু করে সামান্য ঝুঁকে পড়লো। তারপর নিজের পকেট থেকে জাদুকরের মতো এক ডায়মন্ড আংটি বের করে মৌয়ের চোখের সামনে তুলে ধরলো। তার চোখ দুটো তখন ভালোবাসা গভীর নেশায় ভূত হয়ে আছে। সে অত্যন্ত আদরে ও নিরেট স্বরে পুরো কক্ষ নীরবতা ভেঙে আওড়াতে লাগলো। আমার ঘরণীয়, আমার রমণীয়, আমার অর্ধাঙ্গিনী প্রফেসর উজান চৌধুরী, প্রিয় ওয়াইফ, আপনাকে অসম্ভব রকম ভালোবাসি মিসেস উজান চৌধুরী। ময়ূর নিজের দু চোখ বড় বড় করে একদম হাঁ করে বোকার মতো তাকিয়ে রইল। উজানের মুখে এসব ডায়লগ শুনে তার মাথার সমস্ত শিরায় যেন একসাথে কাজ করা বন্ধ করে দিল। সে নিজের 17 বছরের জীবনে ছেলেদের থেকে অনেক প্রপোজাল পেয়েছে, কিন্তু এই ভরা মজলিসে নিজের বাবার সামনে বরের দেওয়া এমন পাগল করা প্রস্তাব সে কখনো কল্পনাও করেনি। আর সব কিছু চেয়েও বড় কথা, এর কঠোর মনের লোকটা সত্যি তাকে এত গভীর থেকে ভালোবাসে। তাকে আজ সারা সবার সামনে শুধু নিজের বউ বলে স্বীকার করেনি, বরং নিজের অর্ধাঙ্গিনীর সবচেয়ে স্বীকৃতিটুকুও দিয়ে দিল। উজানের এমন অনুভূতিপূর্ণ কাণ্ড দেখে ড্রয়িং রুমে উপস্থিত মেয়ের ইফাত, মৌসুমী চৌধুরী থেকে শুরু করে ময়ের স্পষ্টভাষীয় বাংলা বাবা পর্যন্ত সবাইকে একদম চমকে পাথরের মতো তাকিয়ে রইল। তারা এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না যে তারা কোনো মধুর স্বপ্ন দেখেছে নাকি বাস্তব চরিত্র চোখের সামনে দেখেছে। মৌ তখনও কোনো নাড়াচাড়া না করে আগের মতোই কঠোর কাঠের পুতুলের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। উজান এবার হঠাৎ নিজের মুখটা সামান্য তুলে তাকালো। কি হলো মিসেস চৌধুরী, এত বড় একজন প্রফেসরের সামনে হাঁটু গেজে বসে ভালোবাসি বলো, তবুও কি আমার এই ছোট্ট হার্ট আর এই গিটারটা অ্যাকসেপ্ট করবে না? নিজের বরকে আর কতক্ষণ ওভাবে ওয়েট করবে বলুন তো? মৌ তখনও কোনো উত্তর দিতে পারলো না। সে ঘরের মধ্যে আগের মতোই নিঃস্বাব চোখে তাকিয়ে রইল। উজান আর দেরি না করে এক দীর্ঘ তৃপ্তির শ্বাস পেল। অতঃপর সে নিজের হঠাৎ করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। মৌয়ের ফর্সা নরম হাতটা পরম যত্ন আর মমতা নিজের হাতের মুঠোয় নিয়ে তার অনামিকা আঙুলের জ্বলজ্বল করে থাকা ডায়মন্ড আংটি আলতো করে পাকিয়ে দিল। আংটির পরানো শেষ সে মৌয়ের কানে একদম কাছাকাছি নিজের উষ্ণ ঠোঁট ফিসফিস করে বলল, লাভ ইউ বৌজান আই। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী।